দর্শক আসসালামু আলাইকুম। জাপান রিয়েলিটি বাংলার শোতে আজকে আপনাদের স্বাগতম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এবং অত্যন্ত মনোক্ষুণ্ণ হয়ে এই ভিডিওটা করেছি যে আসলে বাংলাদেশের অবস্থা কি জাপানে, এটা তুলে ধরার জন্য। গত 26 মার্চ অর্থাৎ ঠিক একদিন আগে, আজকে যেহেতু 28 মার্চ, একদিন আগে জাপানে রেস্টুরেন্ট শিল্প অর্থাৎ এসএসডব্লিউ যে রেস্টুরেন্ট শিল্প আছে সেটাতে 50,000 কোটা পণ্যের কাছাকাছি এই মর্মে জাপানের সবগুলো জাতীয় টেলিভিশনে, যেমন আমি যদি উল্লেখ করি জাপানের জাতীয় টেলিভিশন এনএসকে নিউজ, এনা টিভি, টিবিএস, ফান টিভি, নিক্কেই, আসাহি শিম্বুন পত্রিকা, মাইনিচি শিম্বুন পত্রিকা, সবগুলো পত্রিকাতে হেডলাইনে এসেছে যে জাপানে রেস্টুরেন্ট শিল্পে 50,000 কোটা পূর্ণ হয়েছে। এই কারণে এই কোটা এখন বন্ধ ঘোষণা করা হবে। কিন্তু গতকালকে 27 মার্চ দুপুর পর্যন্ত এই কোটা 46,500 সামথিং পূর্ণ হয়েছিল, অর্থাৎ মাত্র 3,000-এর মতো কোটা। আমার সম্ভবত ধারণা, যেহেতু এই ভিডিওটা এখন করেছি, কোটা অলরেডি পূর্ণ হয়ে গিয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আমার মনোক্ষুণ্ণ বা খারাপ লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। আপনাকে প্রথমে একটা সমীক্ষা দেখাই। সেই সমীক্ষাটা হচ্ছে এই যে হোটেলের 50,000 বিদেশিদের কোটা পূর্ণ হলো, এই কোটার মধ্যে কোন দেশ কত পার্সেন্ট ঢুকতে পেরেছে। প্রথমে আমি আপনাদেরকে একটা সমীক্ষা থেকে, এখানে ভিয়েতনাম 50%-এরও বেশি, অর্থাৎ এই 50,000 লোকের মধ্যে 25,000-এরও বেশি ভিয়েতনামিজ ঢুকে গিয়েছে। এরপর রয়েছে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন, যৌথভাবে 15% ঢুকেছে, অর্থাৎ এরাও ঢুকে পড়েছে। এরপরে রয়েছে হচ্ছে চায়না ঢুকেছে 8%-এর মতো, 5-8%-এর মতো। এরপরে রয়েছে নেপাল 3-5%, এবং সর্বশেষ পৃথিবীর অনেকগুলো দেশে একসঙ্গে 1-3% ঢুকেছে, তার মধ্যে বাংলাদেশ রয়েছে। অর্থাৎ বাংলাদেশের এই পার্সেন্টেজ 1%-এরও নিচে এই 50,000-এর মধ্যে। তো বাংলাদেশে অনেক ছেলে মেয়ে এই হোটেল শিল্প, রেস্টুরেন্ট শিল্প, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর, হোটেল বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং, সব অন্যান্য যেসব সেক্টরগুলো নতুন বাংলাদেশে চালু হচ্ছিল বা সুপরিকল্পনা হচ্ছিল, বাইরের দেশে যারা পরীক্ষা দিচ্ছিল, নেপালে গিয়ে, ফিলিপিনে গিয়ে যারা পরীক্ষা দিচ্ছিল, প্রস্তুতি নিয়েছে, তাদের তো অনেক দূর ভাবে, তারা অনেক টাকা পয়সা খরচ করলো, সব কিছু বন্ধ হয়ে গেল তাদের জন্য। তো এখানে আমাদের দায় হচ্ছে আমরা বাঙালিরা, আমাদের সিস্টেম, আমাদের কারিগরি জটিলতা, এগুলো হচ্ছে দায়ী। আমার কোম্পানিতে আমি যেখানে জব করি, আমি যে হোটেলে, সেই হোটেলটা একটা গ্রুপ অফ হোটেলস। এই হোটেলে একসঙ্গে 5 জন মিয়ানমারের মেয়ে এবং 2 জন মিয়ানমারের ছেলেকে নিয়েছে, যাদের প্রত্যেকেই মিয়ানমার থেকে এন্ট্রি করে এসেছে। এখন বাংলাদেশে যারা জাপানি ভাষা শিখে বা যারা শিখতে চায়, তারা মোটামুটি N5 শিখলেই জাপানে আসার জন্য পাগল হয়ে যায়। এবং গভর্নমেন্ট, বাংলাদেশের গভর্নমেন্ট না, ইন্দোনেশিয়ান হাই স্কুল থেকে বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক ইন্দোনেশিয়াতে। অর্থাৎ আপনি চাইলে ওখানে ইংরেজি ভাষা, জাপানিজ ভাষা, চাইনিজ, মান্দারিন, আপনি যেটা চান সেটা শিখতে পারবেন। তো ইন্দোনেশিয়ার ম্যাক্সিমাম ছেলেমেয়ে জাপানিজ ভাষা শেখে, কারণ তাদের একটা বহুত বড় প্রজন্ম অনেক আগে থেকে ইন্দোনেশিয়াতে আসে, জাপানে আসে ইন্দোনেশিয়া থেকে। তো ইন্দোনেশিয়ার যারা আমার হোটেল চাকরি করে, তারা বললো যে আমরা বাংলাদেশ, জাপান, এই ইন্দোনেশিয়া থেকেই আমরা মোটামুটি N3 N2 করে ফেলি। সে কারণে তারা ইন্দোনেশিয়া থেকে ভালো চাকরি নিয়ে আসে। এই সেক্টরগুলোতে, যেখানে আপনি সরাসরি কাস্টমারের কাছে যাবেন, কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন, সেই সেক্টরগুলোতে বাংলাদেশিদের রাস্তা বন্ধ হয়ে গেল। আপনি যদি হোটেলে চাকরি করেন, রেস্টুরেন্টে চাকরি করেন, তাহলে আপনাকে ম্যাক্সিমাম সময় কাস্টমার সরাসরি জিজ্ঞেস করবে, আনাদা দোকো কারা কি মাস্টার, তুই কোথা থেকে এসেছিস, আনাদা নিহঙ্গো উমাইদেস, তুই নিহঙ্গো জাপানিজ খুব ভালো পারিস। এই যে একটা কমিউনিকেশন, এটা কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশের জন্য কপাল পুড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে জাপানের জাতীয় টেলিভিশনগুলো, জাতীয় পত্রিকাগুলো এবং যে সমীক্ষা আপনাকে দেখালাম, এই সমীক্ষা আলোকে আমি একটা জিনিস আপনাকে বর্ণনা করতে পারি। সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ভালো কোনো সেক্টর ধরতে পারবে না। বাংলাদেশের জন্য ওই সেক্টর থাকবে হচ্ছে কৃষিকাজে কাজ করবে, তারপর হচ্ছে খাইও নার্সিং করবে, কনস্ট্রাকশন কাজ করবে। এইগুলো হচ্ছে বাংলাদেশের জন্য জাপান গভর্নমেন্ট বরাদ্দ করে রেখেছে, যে এইগুলো ভারী কাজ, অড জব, যেগুলো কেউ করতে চায় না, সেগুলো বাংলাদেশের জন্য বরাদ্দ করে রাখছে। জটিলতা হচ্ছে এখানে যে এই যে গাইশিকু রেস্টুরেন্ট শিল্প যে বন্ধ হয়ে গেল, এরপরে ঝুঁকিতে রয়েছে কোন সেক্টর? এরপর সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর। গতকাল আমি এই জাপানের এসএসডব্লিউ সেক্টর যখন থেকে চালু হয়েছে, তখন থেকে বিশেষ প্যানেলের সঙ্গে যিনি যুক্ত আছেন, মিস্টার মোতো সানের সঙ্গে আমার গত 5 বছর ধরে খুবই ভালো সুসম্পর্ক। তিনি গতকালকে ফেসবুকে তার ভেরিফাইড পেজে লিখেছেন যে হোটেলের যে শিল্প সেটা খুব ঝুঁকিতে রয়েছে, এবং গাইশিকু অর্থাৎ রেস্টুরেন্ট শিল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তাহলে উনি লিখেছেন যে এর পরবর্তীতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা যারা আসছে, তাদেরও কঠোরতা আরোপ করা হচ্ছে।
অর্থাৎ ইন্টারন্যাশনাল ভিজিটর্স যারা আসছিল তাদেরকে এইসব কারণে পরবর্তীতে তাদেরকেও যে কাজ 28 ঘন্টা কাজ করে, 28 ঘন্টার এক কারণে অনেকে নগদ হ্যান্ড ক্যাশ কাজ করে, অনেকে চুরি করে পালিয়ে। এই হ্যান্ড ক্যাশ কাজে ধরলে 30 মান ইয়েন জরিমানা, 3 বছরের জেল অথবা দেশে ফেরত। এই নিয়মও কিন্তু জাপানে আসতেছে। তো বাংলাদেশিরা যারা আসেন তারা মোটামুটি এসে ভাষা শিখতে চান না। আমাদের যে ব্যারিকেড থাকে সেই ব্যারিকেডটা হচ্ছে ভাষার ব্যারিকেড, ভাষা শিখতে চান না। ভাষা না শিখতে চাওয়ার কারণে আমরা ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে যেতে পারি না। যেমন প্রত্যেকটা বড় বড় সেক্টরে নেপালিজ, ভিয়েতনামিজ, ইন্দোনেশিয়া এদের বড় বড় কমিউনিটি আছে যেখানে আমাদের কোনো মূল্যায়ন ঠিকমতো হয় না। এখন তাহলে আপনি কী করবেন? আপনি কি জাপান আসবেন? না, জাপান আপনি আসবেন, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। জাপানের এই পদ্ধতি বা জাপানে আসার এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। জাপানের সব সেক্টরে আস্তে আস্তে বন্ধ করে দেবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, 2012 সাল পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমেরিকার ডিমি লটারি ছিল। 2012 সালে যারা আবেদন করেছিল তারপরে কিন্তু আর কেউ কখনো আবেদন করতে পারেনি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল এটা, এবং অনির্দিষ্টকালের জন্য এখন পর্যন্ত বন্ধ আছে। গত 12-13 বছর আর খোলেনি। জাপানও কিন্তু ঠিক একসময় একই রকম হবে, যে এই যে এখন রেস্টুরেন্ট শিল্পে বন্ধ হয়ে গেল, যেখানে আমাদের 1% বাঙালি ঢুকতে পারেনি। এই বড় একটা সেক্টর অন্য অন্য দেশগুলো দখল করে নিল, যারা আজীবন এই অবস্থানে থাকবে। এবং আমি জাপান ইমিগ্রেশনের সার্ভিস এজেন্সি অর্থাৎ ISA এবং জাপান মিনিস্ট্রি অফ ফিশারিজ, এগ্রিকালচার অ্যান্ড বেভারেজের এই যে আমি একটা তথ্য গতকালকে সংগ্রহ করেছি, সেই তথ্যতে বলা হয়েছে চলতি বছর 2026-এর 13 এপ্রিল থেকে যারা পূর্বে অর্থাৎ আগেই এই গাইশুকু রেস্টুরেন্ট শিল্পে সিওই এর জন্য আবেদন করেছিলেন, ভিসার জন্য আবেদন করেছিলেন, তাদের ভিসা এবং সিওই দীর্ঘতি করে দেওয়া হবে। অনেক যাচাই বাছাই করার পরে আস্তে আস্তে অনেক ধীরে ধীরে তাদেরকে সিওই দিতে হবে। এক্ষেত্রে তাদের 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যেতে পারে সিওই পেতে। এবং নতুন করে কোনো সিওই 2026-এর 13 এপ্রিল থেকে এই যে রেস্টুরেন্ট শিল্পে ইস্যু করা হবে না। আমি আবারও কথা বলতেছি, আবারও রিপিট করতেছি, 2026-এর এপ্রিলের 13 তারিখ থেকে এই যে রেস্টুরেন্ট শিল্প গাইশুকুর জন্য যারা যদি কেউ বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আবেদন করে থাকেন, তাদের ভিসা পেতে অনেক দেরি হবে, সিওই পেতে অনেক দেরি হবে। এবং 2026-এর 13 এপ্রিল থেকে নতুন সিওই এর আবেদন নেওয়া হবে না। এই শিল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। তো এই যে জাপান ISA, জাপান ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি, মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড বেভারেজ, অন্য যেসব এজেন্সিগুলো আছে, এই এজেন্সিগুলো আসলে কীভাবে দেখতেছে এই জিনিসগুলো চাচ্ছে যে একটা কোটা। এর পরবর্তী কোটা হচ্ছে হোটেল শিল্প, ফুড অ্যান্ড বেভারেজ সেক্টর, খাইগো সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর। এইগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যারা দেখলেন, আমার এই ভিডিওটার বাস্তবতা বোঝার জন্য আপনাদেরকে হয়তো আরও 6 মাস 1 বছর দেরি করতে হবে। 2027 সালের মাঝামাঝি সময় দেখবেন যে অনেকগুলো সেক্টরই কিন্তু বন্ধ ঘোষণা হয়ে যাবে। আজকে যেমন রেস্টুরেন্ট শিল্প বন্ধ ঘোষণা হলো, ঠিক একইভাবে। তাহলে আপনার করণীয় কি? আপনি দ্রুত ভালো করে ভাষা শেখেন, দ্রুত জাপানে আসার চেষ্টা করেন। হয়তো আপনার জন্য এটা আপনার তকদির, বা জাপানে যদি আপনার তকদির থাকে, জাপানে যদি আপনার রুজির ব্যবস্থা থাকে, তাহলে আপনি অবশ্যই জাপানে আসবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে ভালোভাবে ভাষা শিখে জাপানে ঢুকতে হবে, এবং যে সেক্টরগুলোতে এখনও ঢোকা যাচ্ছে সেই সেক্টরগুলোতে আপনি ঢুকে পড়বেন, দেরি করবেন না। তো পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যে অন্য অন্য সেক্টরগুলোতে কত দেশের মানুষ কত % ঢুকেছে এবং বাংলাদেশের মানুষের ঢোকার কতটুকু সুযোগ রয়েছে, এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।